बाप का, दादा का, भाई का, सबका बदला लेकर तेरा फैजल। দ্য ওজি ক্রিকেট ফরম্যাট ইজ ব্যাক, মানে ওডিআই কিন্তু আবার ফেরত চলে এসছে। গৌতম গম্ভীরের কিন্তু আবার একটা পরীক্ষা আসতে চলেছে যে ওডিআই ক্রিকেটে কি করে দেখায়। এরকম ইংল্যান্ড সিরিজে টি-20তে হোয়াইট ওয়াশ হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের একটা কনফিডেন্স আছে আমাদের কাছে, কি রোকো ভাই বদলা চাই। এইবার এই সিরিজের কিন্তু আমাদের এটা স্লোগান হতে চলেছে। এর জন্য সব থেকে মজার ব্যাপার কি বলতো, শ্রেয়াস আয়ার এই টিমেও থাকবে, গৌতম গম্ভীর এই টিমেও থাকবে। গৌতম গম্ভীরের মাথায় টেনশন থাকবে আমার সিট হারানোর, কিন্তু শ্রেয়াস আয়ারের মাথায় কিন্তু কোনো টেনশন থাকবে না। আমি ভাই এসছি খেলবো, চলে যাবো, আমাকে নিয়ে কোনো কথা হবে না। পারফরমেন্সের উপরে পুরোপুরি জাজ করবো যে এত বড় একটা ক্রাইম করে এসছে যে ও মানে হাত ঝেড়ে নিলে এইভাবে করে। যদি ও ক্যাপ্টেন থাকতো, হ্যাঁ ওটাই তো বলছি যে প্লেয়ার আছে, তাও তো ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে বলে বেঁচে গেল ইন্ডিয়ান টিম, সেইভাবে ট্রোল হয়নি, সেইভাবে গালাগালি খায়নি। তাহলে না হলে আরো কি অবস্থা হতো ভাব, যদি এখন কোনো সেরকম ইম্পর্টেন্ট টুর্নামেন্ট না থাকতো, সোশ্যাল মিডিয়া ব্যস্ত ফুটবল, হ্যাঁ তাহলে ভাবতো। তো 3টে ওডিআই আছে, এটা আপনারা জানেন সবে অলরেডি। বার্মিংহামে প্রথম, এডবেস্টনে হতে চলেছে প্রথম ওডিআই, তারপরে হচ্ছে কার্ডিফে আছে, তারপরে দ্য আইকনিক গ্রাউন্ড লর্ডসে। টোটাল 3টে ওডিআই হতে চলেছে ইংল্যান্ডের সঙ্গে। রোকো ইজ ব্যাক, আমরা আবার রোকোকে, জসপ্রীত বুমরাকে আমরা আবার দেখতে পারবো সেই ওডিআই জার্সিতে মাঠে নামতে। আর ভেরি ফিউ ম্যাচেস কিন্তু বাকি আছে, আর বেশি কিন্তু নেই, বেশি দিন 2027-এর ওয়ার্ল্ড কাপ আসতে। তো এটা মোটামুটি এখান থেকে ওডিআই টিম যা হচ্ছে মোটামুটি কাউন্টডাউন এখান থেকে শুরু হয়ে গেছে, এবং এই টিমটাই কিন্তু ভবিষ্যতে গিয়ে দাঁড়াতে চলেছে। তো এখন কোশ্চেন আসছে মাথায়, গৌতম গম্ভীরের কি এটা লাস্ট সিরিজ হতে পারে অ্যাজ এ কোচ? কারণ কিন্তু অলরেডি বিসিসিআর মিটিং হয়ে গেছে, আমরা জানি। হয়তো কোনো খবর লিক হয়নি, কিন্তু এখান থেকে যা খুশি নিউজ আসতে পারে। ভিভিএস লাক্সমান কিন্তু একদম পিছনে দাঁড়িয়ে আছে দোরগোড়াতে। তো তারপরে আছে হচ্ছে ইন্ডিয়ার আর ইংল্যান্ডের প্লেইং 11 কি হতে পারে এখান থেকে এই সিরিজের মধ্যে, সেটা নিয়ে আলোচনা করব। তাছাড়া ইন্ডিয়ার স্ট্র্যাটেজি কি হতে পারে, এবং হচ্ছে ওডিআই টিম কেন এখনো সিকিওর আছে যে গৌতম গম্ভীরের চাপেটার মধ্যে পড়েনি, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা ডিসকাশন চলবো, কী কী চ্যালেঞ্জেস আসতে চলেছে এগুলো নিয়ে সব কিছু আলোচনা করবো। তো আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল, ঠিক আছে? আমি সুদীপ্ত এবং ও শান্তনু। শেষ অবধি এইভাবে দেখে যাবেন, এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, আপনাদের কাছে শুধু এইটুকুই চাই। তো সবার প্রথমে ইন্ডিয়া আর ইংল্যান্ডের ওডিআই, ফার্স্ট ওডিআইয়ের প্রিভিউ শুরু করছি। সবার প্রথমে দেখ, ইংল্যান্ড এখন যেই সিচুয়েশনে আছে, যেই রকমভাবে আসবে, পুরো হাই অন কনফিডেন্স রয়েছে ইংল্যান্ডের। সেম টিমই প্রায়, ঠিক আছে? টি-20 যা খেলে এসছে, ওডিআইও সেম, প্রায় কি মানে এই 90% সেম টিমই। কারণ সেই হ্যারি ব্রুকেরই ক্যাপ্টেন্সির আন্ডারে আবার নামতে চলেছে। হ্যারি ব্রুক কিন্তু ইমপ্রেসিভ ক্যাপ্টেন্সি করেছে, 85%-এর উপরে ওর উইনিং পার্সেন্টেজ রয়েছে। আমি মনে করি ভাই এই বছরে আইপিএল যে স্কিপ করা হ্যারি ব্রুকের জন্য বেস্ট ডিসিশন হয়েছে এখন অব্দি লাইফে, ঠিক আছে? তো এখান থেকে এসে ক্যাপ্টেন্সি করে আবার কি অন্যদিকে ইংল্যান্ডের টিমের সরিয়ে দিয়েছে, ম্যাককালামকে টেস্ট কোচ থেকেও সরিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে এখনো অনেক রকম নাম আসছে সামনাসামনি, ঠিক আছে? হয়তো তোর অ্যান্ডি ফ্লাওয়ার যে ইয়েতে রয়েছে আরসিবির কোচ, যে ও হয়তো হতে পারে। আর এছাড়াও হ্যারি ব্রুক তোর কিন্তু বলেও দিয়েছে যে ভাই ইন্ডিয়াকে হারাতে পারলে ভাই বিভৎস মজা পাই। এটা তো ভাই জানা কথা, এটা বলতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, তো চ্যালেঞ্জেস যদি আমরা বলি ইংল্যান্ডের তরফ থেকে কি কি চ্যালেঞ্জেস আসতে পারে, এখানে দেখ প্রথম একমাত্র চ্যালেঞ্জ যেটা আমি মনে করি সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা কিন্তু জোফরা আর্চার একা একটা টিমকে পুরো দাবিয়ে দিতে পারে। সেটা আমরা দেখেছি অলরেডি টি-20 সিরিজে 4 ওভারেই ভাই, হ্যাঁ 4 ওভারে, সেখানে 10 ওভার পাবে এবং রেস্ট নিয়ে বল করতে পারবে, ঠিক আছে? তো জোফরা আর্চার একটা চ্যালেঞ্জ আছে। জোরুট তো সারা জীবন চ্যালেঞ্জ, ঠিক আছে, ইন্ডিয়ার জন্য জোরুট। হ্যারি ব্রুক কিন্তু খুব সুন্দর ফর্মে রয়েছে প্রত্যেকটা ম্যাচে। জশ বাটলার খুব সুন্দর ফর্মে রয়েছে এখানে প্রত্যেকটা ম্যাচ। তারপরে সাকিব মাহমুদ বলে যে বোলারটা রয়েছে, সে কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে ভালো খেলে প্রত্যেকটা ম্যাচে, আমরা দেখেছি এরকম করে। তো ইংল্যান্ডের তরফ থেকে কিন্তু চ্যালেঞ্জেস ভরপুর। তারপরে আবার কি ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ যদি দেখি আমরা, ঠিক আছে, ওদের প্রত্যেকটা জোফরা আর্চার অব্দি ওদের পুরো ব্যাটসম্যান রয়েছে। তাও ওরা যদি খেলায় সেই ব্যাপারে 8 নম্বর 9 নম্বর অব্দি ব্যাটসম্যান, গাস আটকিনসন খেললে তো 9 নম্বর অব্দি ব্যাটসম্যান, ঠিক আছে? তো দেখবো সেটা আমরা প্লেইং 11-এর মধ্যে আসছে কিনা, সেই কেমন কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে। তো ইন্ডিয়ার যদি স্ট্র্যাটেজি বলি, দেখ এই মাঠ যদি আমরা বলি, সবার প্রথমে এই মাঠের মধ্যে ওডিআই রেকর্ড যা রয়েছে, 66টা ম্যাচ খেলা হয়েছে, প্রায় সমান ইভেনই রয়েছে। 28টা ম্যাচ ফার্স্ট ব্যাটিং টিম জিতেছে, আর চেজিং টিম কিন্তু 31টা ম্যাচ জিতেছে। তো এখানে স্বাভাবিক ব্যাপার যে কেউ, আর রানটাও মোটামুটি তোর মিডিলে রয়েছে, মানে বেশি হবে বলা যেতে পারে। কারণ এই মাঠে 408 রানও হয়েছে, এই মাঠে আবার যদি এভারেজ স্কোর দেখিস তাহলে 255 260 কিন্তু এরকম এভারেজ স্কোর, মানে ওর মিডিলে মোটামুটি আমরা 300 এখানে ধরে নিতে পারি, 300 এখান থেকে ধরে নিতে পারি। এখান থেকে যা হতে চলেছে আমার মনে হচ্ছে। তো এখানে পরিষ্কার কথা, আমাদের কাছে সেই হিসাবে আমাদের সেরকম অস্ত্র নিয়েও যাচ্ছি আমরা, আমাদের হোম বয়, ঠিক আছে, সেকেন্ড হোম কোহলি রয়েছে, আমাদের চেস মাস্টার রয়েছে, নিশ্চয়ই আর কিছু বলার দরকার নেই। তো প্রথমে তো আমি মনে করি যে
টস যেত চেস করো, হ্যাঁ। চেস করো, এটা একদম ইয়ে হতে চলেছে। অবশ্যই। এটা টি-20 ক্রিকেট না, হ্যাঁ, না, না। কারণ এখানে ভালো করে প্ল্যানিং করে সব জিনিসপত্র করাও যায় এখান থেকে, ঠিক আছে। এটা রয়েছে। পজিটিভ কি আছে ইন্ডিয়ার কাছে, সেটা হচ্ছে শ্রেয়াস আয়ারের ফর্ম রয়েছে। হ্যাঁ। শ্রেয়াস আয়ার যাই ক্যাপ্টেন্সিতে যাই করুক না করুক, সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার হয়েছে run scorer টি-20 রয়েছে, সিরিজের মধ্যে। 3টে ম্যাচের মধ্যে ভালো ভালো রান করেছে, 80 রানও করেছে, 64 রান করেছে, এরকম রান করেছে, যাই হোক। তারপরে শুভমান গিলকে আমরা জানি অলরেডি form, ওডিআই হ্যাঁ, ক্রিকেটে কিন্তু লোহা আর কি 60-এর এভারেজ অল টাইম, অবশ্যই। প্রথম থেকে খেলছে যে 60-এর এভারেজ একদম। তাহলে শুভমান গিল কিন্তু এখানটা খুব সুন্দর। তারপরে আবার কি রিসেন্ট ফর্মও যদি ধরিস তুই, আইপিএল 750-এর উপরে সিজন এসছে, 777 না 72 রানের সিজন এসছে, তাহলে শুভমান গিল রয়েছে। রোহিত শর্মার ফর্ম, রোহিত শর্মার এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট কি আছে বলতো, বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে তুই যদি দেখিস, ইংল্যান্ডের বিরুদ্ধে 27টা টোটাল ওডিআই খেলেছে, ওডিআইতে ইংল্যান্ডের মাটিতে। তো ইংল্যান্ডে 27টা খেলেছে, তার মধ্যে 1428 রান রয়েছে, 64.9 মানে প্রায় 65-এর এভারেজ রয়েছে, ঠিক আছে। ওডিআইতে 7টা সেঞ্চুরি, 7টা হাফ সেঞ্চুরি রয়েছে। তাহলে রোহিত শর্মাকে নিয়ে আমরা চোখ বন্ধ করে এখানে থাকতে পারি। চিন্তাও নেই, যেহেতু বাউন্সি পিচ ভালোবাসে। হ্যাঁ, ওর পিচ না নিয়ে বলতে ভুলে গেলাম, হ্যাঁ। এখানে কিন্তু ভাই স্পিনের কোনো না, রকম না, কোনো না। কাজ নেই। একমাত্র টেস্ট ক্রিকেটে স্পিনারের কাজ থাকে, তাছাড়া থাকবে, পুরোপুরি একটা pace করে bowler। spin থাকবে, হ্যাঁ, হ্যাঁ, একটা করে যেটা- স্পিন থাকবে। হ্যাঁ। ইন্ডিয়ান টিমের মতো যদি টিম হয়, তাহলে এখানে দুটো করে স্পিন। দুটো করে কি spin। ইয়েতেও থাকতে পারে, কারণ উইল জ্যাক্স আর আদিল রাশিদ ওদের চালিয়ে দেয়। হ্যাঁ, তো হ্যাঁ। প্লেইং 11-এ হ্যাঁ, আসছে, হ্যাঁ, ওটা ওটা নিয়ে আসলে আলোচনা বলে করছি। তো এরকম কিন্তু মাঠ হতে চলেছে। আর হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে কিন্তু বিরাট কোহলি সব থেকে বড় অ্যাডভান্টেজ। তার কারণ হচ্ছে লাস্ট যদি 7টা ইনিংস দেখি, 135, তারপরে 124, 93, 102, লাস্ট ম্যাচে 74, এরকম করে কিন্তু লাস্ট 7 ইনিংসে কিন্তু রান করে এসছে, ঠিক আছে। অবশ্যই। তাছাড়াও যদি বলিস কি কি রেকর্ড আসতে চলেছে বিরাট কোহলির, কিন্তু প্রচুর রেকর্ড। একটা ম্যাচ খেলা একটা রেকর্ড এখন কমপ্লিট হয়। যেমন এইটার মধ্যে 2টো সেঞ্চুরি বাকি আছে, মোস্ট ইন্টারন্যাশনাল 100 এগেনস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে মোস্ট ইন্টারন্যাশনাল 3টের মধ্যে 2টো মেরে দিলে হয়ে গেল 3টে ম্যাচের মধ্যে। তারপরে আছে 9 রান দূরে আছে তোর হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে সব থেকে হায়েস্ট রান স্কোরার হওয়াতে 9 রান দূরে রয়েছে। তারপরে 81 রান দূরে আছে 16,000 ইন্টারন্যাশনাল রান কমপ্লিট করতে, যেটা 3 নম্বরে হায়েস্ট রান, আমরা সবাই জানি সব আগাগোড়াই। তারপরে 150 রান বাকি আছে তোর ইন্ডিয়ার হায়েস্ট ওডিআই রান স্কোরার। আচ্ছা, এটা বললাম আমি, ইন্ডিয়ার হায়েস্ট রান স্কোরার 150 রান বাকি আছে, অলরেডি বললাম এটা। তো আরও কিছু আছে, আমি আর এক্সট্রা করে বলে জানাতে চাইছি না, এক একটা হবে, এক একটা আপনারা জানতেই পারবেন, আমরা ভিডিওর মতো ইনফরমেশন দিয়ে দেবো আপনাদের বলতে গেলে। তো ইন্ডিয়ার কিন্তু এই জিনিসগুলো আমরা ওডিআই টিমের জন্য কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে ইন্ডিয়ার, দেখছি আমরা। যে কি বলতো, ভয়ও লাগে, টিম দেখলে তো হেভি লাগে, ঠিক আছে, টিম দেখতে তো যে আছে পুরো এখন সেট ODI তে টিম ভাই, একদম, হ্যাঁ, কিন্তু set আবার team। ভয়ও লাগে, কারণ ইন্ডিয়ান টিম রিসেন্টলি যা কোল্যাপস দেখিয়েছে আমাদের, ঠিক আছে, এরপরে না মানে কোনো কিছু মানে সার্টেন না কোনো না, কিছু। অবশ্যই যেটা আমার তো পজিটিভ, যেমন বললাম না, যে পজিটিভ দিক দিয়ে মনে হচ্ছে কি বলতো, একজন সিনিয়র প্লেয়াররা রয়েছে, হ্যাঁ, ঠিক আছে? ওইটাই যেরকম ব্যাপার, KL রাহুল রয়েছে, হ্যাঁ। ঠিক আছে, রোহিত কে এল শর্মা। রাহুল একটা পজিটিভ হ্যাঁ, জিনিস, হ্যাঁ, কারণ ওটাই তো বলছি। কে এল রাহুলও তোর ওকে এরকম যেখানেই নামাবা সেখানেই হ্যাঁ, 5 ব্যাটসম্যান। নম্বরে খেলে পুরোপুরি 5 নম্বরের জায়গা হ্যাঁ। একদম সিমেন্ট করে দিয়েছে কে এল রাহুল থাকা অবশ্যই। মানে, তুই ওডিআই বল, টেস্ট বল আর সেটাই। ওডিআই টি-20 বল, 3টে ফরম্যাটে এমন একটা প্লেয়ার যে যাকে তুই চোখ বন্ধ করে ভরসা করতে পারিস, অবশ্যই। যে কোনো স্ট্রাইক রেটে খেলতে পারে কে এল অবশ্যই, রাহুল। তাহলে হ্যাঁ, মানে ওই কথাটাই বলছি যে ইংল্যান্ডের মাঠেতে কিন্তু আজকে বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, KL রাহুল, এরা কিন্তু বারবার কিন্তু প্রমাণ করেছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তারপর জসপ্রীত বুমরাহ তো অবশ্যই, হ্যাঁ। ঠিক আছে। তারপর ওই আরেকটা জসপ্রীত বুমরাহ আরেকটা রয়েছে। পজিটিভ কুলদীপ যাদব আছে, কুলদীপ ঠিক আছে, যাদব রয়েছে, যেটা spin শুভমান গিলের ভালো, ফর্ম রয়েছে, ঠিক আছে, টিম যা আছে হ্যাঁ, ওরে দেখতে ভাই। কিন্তু একদম সেরা লাগছে, ঠিক সেরা আছে। লাগছে। এবার এখান থেকে ইংল্যান্ডের কাছে বোলার মার্কুট তো এখন নেই, ঠিক না, আছে, না, না। তবে ইংল্যান্ডের বোলার কিন্তু এখানে হাম্বেল করা যাবে ইংল্যান্ডের বোলিংকে, কিন্তু যদি ওরা একবার চড়ে বসে, জস্টাং, তারপর হচ্ছে জোফরা আর্চার, আর যদি গাসিট আটকিনসন খেলে বা হচ্ছে সাকিব মোহাম্মদ খেলে, এদের জোফরা মধ্যে আর্চার কিন্তু আছে, তাহলে হ্যাঁ। কিন্তু ইন্ডিয়ার এখান থেকে না, পার তবে পাওয়া মুশকিল। হ্যাঁ। তবে এই যে তবে কোহলি, আরেকটা কথা কোহলি বলছি, আর রোহিত, এই হ্যাঁ, দুটো হচ্ছে আমার ভরসা। আরেকটা কথা বলছি, ইন্ডিয়াকে ওডিআইতে হারানো সহজ হবে তুই না। একটা জিনিস ভাব, আজ থেকে কত বছর আগে ওরা ডেবিউ করেছিল, 2009-10 ধরলাম আমি, রোহিত তো তার আগেই করেছে, হ্যাঁ। মানে প্রায় 17 বছর 18 বছর হয়ে গেল, এখনো অবধি বিরাট কোহলি আর রোহিত শর্মার উপরে আমাদের ভরসা দেখাতে হচ্ছে। আর কোনো প্লেয়ার নেই একটা তো। নাম যার উপরে KL রাহুল হয়তো একটু সিনিয়র হয়ে গেছে, আর একটা প্লেয়ার নেই যার উপরে আমরা চোখ বন্ধ করে ভরসা করে বলতে পারি যে এরকম অবস্থা। আরে কি অবস্থা, ও এখন কি নাম্বার বলবো 1 বলতে? টিম, সেই টিমে এখন এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে যে ডাউট করতে হচ্ছে ইন্ডিয়ার উপরে। যে তুই আজ এখনো থেকে ভাই 2 মাস আগে senior, ডাউট হ্যাঁ, করতে না, ইন্ডিয়ান টিমের আমি উপরে জানি যে কখনো? সবাই মোটামুটি স্টার,
ঠিক আছে চলো কি এমন খেলো। খেলা দেখালো ভাই গৌতম গম্ভীরের আমলে আন্ডারে, ঠিক আছে, ভাই, যে star ইন্ডিয়া culture টিমের এই যে অবস্থা ভাই হয়ে গেল। একটা যে মানে দরকার, আমি দরকার গৌতম গম্ভীর এসে এটা হ্যাঁ। প্রমাণ করে দিল স্টার কালচার হয়তো দরকার নেই, তবে হ্যাঁ। সিনিয়র প্লেয়ারদের ভাই অবশ্যই দরকার। সিনিয়র প্লেয়াররা টিমে থাকা মানে একটা ব্যাপক তুই স্টেবিলিটি। দেখ না আমরা যে ওডিআইটা দেখতে চলেছি হ্যাঁ। মাঠের মধ্যে যে ইনভলভমেন্ট ঠিক হ্যাঁ, আছে হ্যাঁ। এটা কিন্তু এই হ্যাঁ এগুলি কিন্তু দেখবো এবার শুভমান গিলও কিন্তু নতুন ক্যাপ্টেন, হ্যাঁ, কিন্তু কিন্তু ওর ওর মধ্যে কাছে কে আছে? হ্যাঁ। কে আছে? জসপ্রীত বুমরা আছে, যাকে ক্যাপ্টেন্সির দরকারই হয় না। দরকারই হয় না। তারপর হচ্ছে শুভমান তো রোহিত শর্মা আছে, বিরাট কোহলি হ্যাঁ, আছে, KL রাহুল রয়েছে, রয়েছে। হ্যাঁ। তাহলে এই সিনিয়র প্লেয়াররা রয়েছে যারা ম্যাচের মধ্যে ইনপুট দেবে। অবশ্যই। আর যদি তুই সেম টি20-র কথা বলিস তাহলে শ্রেয়াস আয়ার সব এক লেভেলের প্লেয়ার, সব কটা এক লেভেলের আমি প্লেয়ার, সিনিয়ররা কিন্তু আমি নেই আর। টি20-র ইয়ে ফরম্যাটটা একটু আসছি এই যে ধর হোয়াইট ওয়াশ হয়েছে হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে তুই তো বা আমরা তো খেলাটা দেখেছি হ্যাঁ। শ্রেয়াস আয়ারের কাছে বা শ্রেয়াস আয়ার কারোর কাছে গেছে অ্যাডভাইস নিতে সেটাই তো আমি কথা, সেটাই তো দেখিনি। কথা। আর আমার মনে হয় না হ্যাঁ। টিমের এনভায়রনমেন্ট ভালো আছে। হ্যাঁ ভালো আছি তো না ভালো নেই তো আর এইটাই ওডিআইতে দেখবি যখন হ্যাঁ। শুভম গিল বিপদে পড়বে রোহিত শর্মা বা বিরাট কোহলি অ্যাডভাইস নেবে বুমরাও কিন্তু অবশ্যই, involved কেন থাকবে। দেবেন? এর জন্য তো এইটাই ওডিআই টিম দরকার। এখনো আনটাচড, আমি হ্যাঁ, বলছি। অবশ্যই। গৌতম গম্ভীরের এখানে এখনো অবধি অতটা প্রভাব নেই, না। এর জন্য আমার কনফিডেন্সও আছে ওডিআই টিমের উপরে। তো ওডিআই স্কোয়াড যদি দেখি আমরা, হ্যাঁ। ইন্ডিয়ার এখন স্কোয়াড কি করেছে, এটাতে স্কোয়াড যা ছিল আলাদা করে আলোচনা করব না, স্কোয়াড অনেক আগে দিয়ে না, না, দিয়েছিল, squad, সেম হ্যাঁ। স্কোয়াডই। এখানে কিছু চেঞ্জ আছে, দুটো চেঞ্জ আছে বলতে গেলে, যেমন হচ্ছে এনকে আর নীতিশ কুমার রেড্ডি পুরো রুলড আউট হয়ে গেছে, তার বদল লাইক টু লাইক একদম অলরাউন্ডার শিবম দুবেকে টিমে ঢোকানো হয়েছে। আর হচ্ছে রিসেন্টলি জানা গেছে হর্ষিত রানা, সে হচ্ছে রুলড আউট হয়ে গেছে, এখান থেকে আবার একটা চোট হর্ষিত রানার, তো তার বদলে এখানে কিন্তু প্রিন্স যাদবকে নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে চেঞ্জ আছে। আর ইংল্যান্ডের স্কোয়াডও সেরমভাবে। তো এটা নিয়ে আমরা এবার প্লেইং 11-এর উপর আসি, যে এখান থেকে কি প্লেইং 11 হতে পারে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদের প্লেইং 11 কেমন লাগছে, বা আপনাদের এর মধ্যে কাকে ইনক্লুড করতে চান বা এক্সক্লুড করতে চান, আপনারা কিন্তু এটা জানাতে পারেন। তো প্লেইং 11-এ যদি আসি আমরা, প্রথম 5-6টা তো ধরার প্রয়োজন নেই, যেমন শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি 3 নম্বরে, 4 নম্বরে শ্রেয়াস আয়ার, 5-এ KL রাহুল, এই অবধি কেউ কিছু এখানে কোনো ডাউটই নেই, ঠিক আছে। তারপরে 6 নম্বরে নীতিশ কুমার রেড্ডি খেলতো, সেখানে কিন্তু শিবম দুবে চলে আসবে, এবং আমি মনে করি শিবম দুবেকে ওডিআইতে এনে খুব ভালো করেছে, কারণ হচ্ছে এরকম অলরাউন্ডার, ও তো এখন ইন্ডিয়ান টিমের হয়ে বল করে, তো বল করলে আমার একটা ফোর্থ সিমার পেয়ে যেতে পারি, উইকেট টেকার বোলার সবথেকে। আর ওডিআই তো ওর আরো কাজ বেশি বেশি হবে। হ্যাঁ টি20তে এক ওভারে 22 রান খাক না আমাদের দুটো উইকেট আছে, দুটো উইকেট আছে, তা নেবে। আর ওডিআইতে তো আরো বেশি এফেক্টিভ হ্যাঁ, হবে, অবশ্যই। আরো বেশি এফেক্টিভ হবে। তো শিবম দুবে 6 নম্বরে এখানে থাকবে পরিষ্কার, আর যে ও ফিনিশিং দিতে পারবে অবশ্যই এটা ভালো রয়েছে 6 নম্বরে। 7 নম্বরে কিন্তু এখানে যদি দেখ 2-3টে অপশন হতে পারে, এক হচ্ছে দুটো অপশন হতে পারে এখান থেকে। অক্ষর প্যাটেলকে আমি ধরবো 7 নম্বরে, এখানে স্পিনের জন্য একটা স্পিনারই ধরবো আমি অক্ষর প্যাটেলকে, কারণ হচ্ছে ওদের কাছে এইটা ধরার কারণ হচ্ছে ওদের কাছে কিন্তু বেশিরভাগ রাইট হ্যান্ডার ব্যাটসম্যান রয়েছে। আমি এখানে ওয়াশিংটন সুন্দর বলতে পারতাম, অক্ষর প্যাটেলের থেকে হয়তো বেটার ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর, যা আমরা দেখেছি। আগেও মানে যদি স্পিন হতো হ্যাঁ। তাহলে কুলদীপ যাদবও ছিল, কুলদীপ যাদব আছে তো, হ্যাঁ। আছে তো এই টিমের মধ্যেও আছে, হ্যাঁ। দুটো স্পিনার আমার আছে, ঠিক আছে। তো এখানে দেখ কুলদীপ তোর অক্ষর প্যাটেল রয়েছে, যেহেতু ফার্স্ট ওদের কাছে সব জর্জ বাটলার বল বা হচ্ছে ফিল শর্ট বল বা হচ্ছে তো হ্যারি ব্রুক বল, সব ওদের রাইট হ্যান্ডার ব্যাটসম্যান। তো এখানে একটা লেফটি স্পিন নিয়ে যাও, আমি মনে করি এখানে মেক সেন্স হচ্ছে, মানে আমরা আছে অক্ষর প্যাটেলকে রাখছি, হ্যাঁ, যেহেতু লেফটি স্পিনার বাহাতে ডানাতিদের এগেইনস্টে কাজে লাগবে। তো 8 নম্বরে এখানে আর একটা অপশন থাকতো, আমি আমাদের টিমটা আগে বলিনি। 8 নম্বরে কুলদীপ যাদব থাকবে, কুলদীপ যাদব টুকটাক ব্যাটও করতে পারে, হর্ষিত রানা থাকলে এখানে হর্ষিত রানা রাখতে পারতাম। 8 নম্বরে কুলদীপ যাদব, 9 হচ্ছে আর্শদীপ সিং, 10 বুমরা, আর হচ্ছে 11তে যেহেতু এখানে পেস বোলার দরকার সেহেতু প্রসিদ্ধ কৃষ্ণা, আর না হলে প্রিন্স যাদব। গৌতম গম্ভীরকে আমি যতদূর চিনি প্রসিদ্ধ কৃষ্ণাকে আগে খেলিয়ে দেবে। হ্যাঁ এটা ঠিক না, রিসেন্ট ওডিআইতে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার ফর্ম কিন্তু হ্যাঁ, ওর জন্যই তো, ওর জন্যই তো। কেননা প্রিন্স যাদব মাত্র নতুন বাচ্চা ছেলে, ঠিক আছে, দেখা গেল যে প্রথম দুটো ম্যাচ জিতে গেল বা হচ্ছে প্রথম দুটো ম্যাচ হেরে গেল, তাহলে একটা ম্যাচ হয়তো প্রিন্স যাদব খেলতে পারে। আবার বলা যায় না এখন পুরোপুরি পাগল হয়ে গেছে ইন্ডিয়ান টিম, ঠিক আছে, বলা যাচ্ছে না কিছু। তবে আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণা এখানে এক্সপিরিয়েন্সের দিক থেকে এগিয়ে আছে। তো এই হচ্ছে আমাদের প্লেইং 11। আর এখানে স্পিন ফ্রেন্ডলি হলে আরেকটা অপশন থাকতে পারতো, সেটা আর আলোচনা করবো না। আমার মনে হয় এই পেস যেহেতু এখানে পেস উইকেট আছে, সেহেতু এখানে এই প্রসিদ্ধ কৃষ্ণাকে আগে নেবে। আর কারণও আছে হাইটের জন্য, সুইং অ্যান্ড বাউন্স এই দুটো থাকবেই ভাই। হ্যাঁ, তো এখানে ওডিআইতে এখানে থাকবে প্রসিদ্ধ কৃষ্ণা, ঠিক আছে, ফর্ম রিসেন্টলি গেছে, আমি মনে করি চলে আসবে, ঠিক আছে। এটা আমরা আলোচনা করছি না, আমরা চলো। আর আমার একটা রিকোয়েস্ট ইন্ডিয়ান টিমের কাছে, আমার দরকার নেই অলরাউন্ডারের, আমার 7 নম্বরে ব্যাটসম্যান থাক, 8 নম্বরে কুলদীপ যাদব থাক। ওডিআই ক্রিকেটে কিন্তু অলরাউন্ডার দরকার হয় না, আমার স্পেশালিস্টই দরকার হয়। ওডিআই ক্রিকেটে
ক্রিকেটে আমার 10টা দরকার নেই। উইকেট নাও, হ্যাঁ ব্যাস। ওডিআই ক্রিকেটে আমার দরকার নেই। আর হচ্ছে ইংল্যান্ডের যদি আমরা বলি 11 কেমন হতে চলেছে, ইংল্যান্ডে প্রায় টি20-র মতোই রয়েছে। জেকব বেথেল কিন্তু ওপেনিং করবে যা শোনা যাচ্ছে, কারণ হচ্ছে ওদের অ্যাভেলেবেল নেই। আরে বেন ডাকেটের সঙ্গে কে করতো, জেমি স্মিথ করতো ওপেনিং, ঠিক আছে। তো এখানে জেকব বেথেল ওপেনিং করবে, তার সঙ্গে বেন ডাকেট রয়েছে, 3 নম্বরে জো রুট, 4-এ হ্যারি ব্রুক, জশ বাটলার ওদের ওডিআইতে পরে খেলে, 5 নম্বরে জশ বাটলার, 6-এ হচ্ছে উইল জ্যাক্স, 7-এ স্যাম কারান, 8-এ হচ্ছে জোফরা আর্চার। এবার ওরা ওদের উপর ডিপেন্ড করছে যে ওর পরে ওকে কাকে খেলাবে। যদি সাকিব মাহমুদকে খেলায় 8 নম্বর অব্দি ব্যাটসম্যান থাকবে জোফরা আর্চার, আর যদি গাস আটকিনসনকে খেলায় তাহলে 9 নম্বরে গাস আটকিনসন আসবে। কেন ওরাও কিন্তু অলরাউন্ডারকে বেশি প্রায়োরিটি দেয়, ঠিক আছে, চান্স আছে খেলা। তো এখান থেকে তারপরে আদিল রাশিদ ওদের স্পিনার, স্পিনার তো ওদের স্পেশালিস্ট, ওদের মোটামুটি ওদেরও প্লেইং 11 এরকমই হতে চলেছে আশেপাশে, এরকমই হবে আশা করি। আর কে আছে, আর সেরকম কেউ নেই। আর একটা টম ব্যান্টন আছে, কিন্তু ঢোকাবে কোথায়, আমার কথা হচ্ছে ওটা। কারণ অলরেডি জশ বাটলার একটা উইকেট কিপার ওদের রয়েছে, টম ব্যান্টন তো সেকেন্ড উইকেট কিপার হিসেবে খেলে টিমের মধ্যে। তো মোটামুটি এটা ওদের প্লেইং 11 হতে চলেছে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন প্লেইং 11 আপনাদের কেমন লাগলো, এবং আপনাদেরটাও কমেন্টে জানান অবশ্যই, ঠিক আছে। তো এখানে আরেকটা প্রশ্ন যেটা করেছিলাম আমরা মাঝখানে, গৌতম গম্ভীরের কি লাস্ট সিরিজ হতে পারে এটা, যদি হেরে যায় তো এই সিরিজটা? না, আমার মনে হচ্ছে কি বলতো, ওডিআই ফরম্যাটটা দিয়ে ও আবার কামব্যাক করবে। আমারও এই এক্স্যাক্টলি এই জিনিসটাই মনে হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা আগে কি বলতাম, টি20-তে কেউ ছুতে পারবে না গৌতম গম্ভীর, ঠিক আছে, এটা বলেছি কিন্তু আমরা ভিডিওর মধ্যে, ঠিক আছে। আমরা এই কথাটা এখন ফেরত নিচ্ছি, স্পেশালি ছিল টি20-তে, তো আমরা এই কথাটা এখন ফেরত নিচ্ছি, কারণ ওডিআইতে কোচের দরকারই নেই, পরিষ্কার কথা। একটা সময় ছিল অস্ট্রেলিয়ার কোচের দরকার, তবে জিতলে এখানে আবার একটা জ্বালা আছে, জিতলে রোকোর নাম, হারলে গৌতম গম্ভীরের বদনাম। এটা কিন্তু এটা মানবি কিনা, মানতে কি নেই, ঠিক আছে, বদনাম হবেই। তো এখান থেকে যদি এই সিরিজও হারে, গৌতম গম্ভীরকে নিয়ে মোটামুটি আমার মনে হয় যে এরপরে 2027 অব্দি নিয়ে যাবে। আর তো মাত্র একটা বছর রয়েছে ওডিআইয়ের জন্য, অন্তত নিয়ে যাবে। যেহেতু আরেকটা কথা বলে দিচ্ছি, যেহেতু 2000 মানে তো 26 যেহেতু টি20 বিশ্বকাপ জিতেছে, ঠিক আছে, আর এই সব আমার মনে হয় 28 থাকবে, দুটো সিরিজের পরে হট করে সরিয়ে দেবে না, আমার মনে হয় না সরে দেবে, কারণ হচ্ছে ও রেজাল্ট দিয়েছে, এটা হচ্ছে মুদ্রা কথা, ঠিক আছে। আর ওডিআই টিমের মধ্যে আমার কোচের কোনো হেড কোচের দরকারও হয় না, যারা যারা রয়েছে টিম প্লেয়াররা, ঠিক আছে। তো যাই হোক, আমার মতে অন্তত যে এই ম্যাচটা, এই সিরিজটা জিতে অন্তত একটা ইন্ডিয়ান ফ্যান্সদের একটুখানি আমাদের একটু সুখ দেন, সুখ দাও ইন্ডিয়ান টিম, নালে আমাদের কিন্তু অবস্থা টাইট হয়ে যাচ্ছে, আমরা আর পাচ্ছি না, ঠিক আছে। এইভাবে মাথা ঝুঁকিয়ে আমরা রাখতে পারছি না। ইংল্যান্ডের মাটিতে গিয়ে রোহিত আর কোহলি দুজনের জালবা দেখিয়ে আসো। রিসেন্ট পাস্টে আমরা যদিও হেরে থাকি ওডিআই, ঠিক আছে, খুব কঠিন হবে আমি জানি। রিসেন্টে কিন্তু আমরা নিউজিল্যান্ডের সঙ্গে আর ইয়ের সঙ্গে হেরে এসেছি, অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে এসেছি ওদের মাটিতেই। আর আমি তোর এটাও দেখতে পাচ্ছি যে তোর এই সিরিজটাও অতটা সোজা হবে না, যদিও বা রোকোর উপর ভরসা, এরা দুজন যদি স্কোর করে। আর শুভমান গিল এরাও রয়েছে যে বড় স্কোরের কথা বলছি, কেএল রাহুল তার 5 নম্বরে এসে বড় স্কোর করতে পারে না। তো এদের উপরে কিন্তু আমরা নজর গাড়িয়ে বসে থাকবো। প্রথম ওডিআই যাতে আমরা ধামাকাদার ভিডিও নিয়ে আসতে পারি, পুরোপুরি সাইকোলজিক্যালি ইন্ডিয়া জিতে বসে আছে সিরিজ প্রথমটা, আমরা এক্সাইটমেন্ট ভিডিও নিয়ে যেতে আসতে পারি খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো আজকের মোটামুটি প্রিভিউ সেরকম কিছু বলার থাকে না, প্রিভিউর মধ্যে আমরা যা যা আলোচনা করার মোটামুটি করে নিলাম। আপনারা জানাতে পারেন কেমন লাগলো আমাদের আলোচনা। আর যাওয়ার আগে ভিডিওটাকে কিন্তু লাইক করে দিয়ে যাবেন একবার, ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যান। এভাবে সাপোর্ট দেখাতে থাকুন, ভালো রাখুন, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড বাই।